প্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বসেছি একটি গোল টেবিল বৈঠকে। আজকের বিষয় হলো আন্তর্জাতিক জার্নাল ল্যান্সেট অনকোলজিতে একটি পেপার পাবলিশ হয়েছে। যে পেপার সিরিজ এখানে অংশ নিয়েছেন আমাদের বাংলাদেশের স্বনামধন্য 11 জন অনকোলজিস্ট। এটার মূল দায়িত্বে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ডক্টর সাইফুল হক। আজকে এই পেপার সিরিজে কী ছিল এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ক্যান্সার রোগের চিকিৎসা এবং ক্যান্সার রোগ বাংলাদেশ কোথায় আছে এই বিষয়গুলো জানবো। প্রথমে আমি আসবো ডক্টর AFM কামাল উদ্দিন আপনার কাছে। এই যে ল্যান্সেট অনকোলজিতে যে পেপার সিরিজটা পাবলিশ হলো, এখানে কিন্তু আমাদের দেশের কিন্তু একটা রোল আছে। 11 জন অথর এখানে ছিলেন। এই যে জার্নালটা, যেখানে যে পেপার সিরিজ আপনি প্রকাশ করলেন, এটা প্রেক্ষাপটটা কী ছিল? আমরা সবাই জানি যে ল্যান্সেট পৃথিবীর সবচেয়ে বিখ্যাত যে কয়েকটা জার্নাল, তার মধ্যে মেডিকেল জার্নাল, তার মধ্যে একটা। ল্যান্সেট অনকোলজি আমাদের ক্যান্সার জার্নালের মধ্যে আমরা ইম্প্যাক্ট ফ্যাক্টর বলি, তার চেয়ে একটা হাইয়েস্ট ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল। বাট ল্যান্সেট অনকোলজির একটা বিউটি হচ্ছে তারা শুধু সায়েন্স ছাড়াও তারা পলিসি নিয়ে কাজ করে। তারা সাধারণত ল্যান্সেট কমিশন বলে একটা জিনিস হয়, যে সেখানে একটা বড় রিসার্চ করে কোনো একটা বিষয় নিয়ে, কোনো একটা রিজন নিয়ে, কোনো একটা ফ্যাক্টর নিয়ে, তারপরে এটা যখন পাবলিশ করে তখন পৃথিবীতে এটাকে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসাবে কনসিডার করা হয়। তা আমরা অন্যান্য জায়গার ল্যান্সেট কমিশন দেখে আমাদের যে ডক্টর সাইফুল হক, যার কথা বললেন, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, উনি একজন পৃথিবী বিখ্যাত মেডিকেল ফিজিসিস্ট এবং উনি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ মেডিকেল ফিজিক্সের ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলেন। তো উনি আসলে প্রথম উদ্যোগটা নেয়। আমরা প্রথমে চেয়েছিলাম একটা ল্যান্সেট কমিশন করার জন্য। তখন ল্যান্সেটের যে এডিটর ডেভিড কলিনরিজ, সে কমিশন অনেক বড় কার্যক্রম দেখে সেটাতে রাজি না হয়, পরে আমাদেরকে প্রস্তাব করে যে আমরা যেন একটা ল্যান্সেট পেপার সিরিজ করি। তো সিরিজটার অবজেক্টিভটা ছিল যে আমরা সার্ক কান্ট্রিভুক্ত সবগুলো দেশ মিলে আমাদের ক্যান্সারের যে বর্তমান সমস্যা এবং তার থেকে উত্তরণের কী প্রেক্ষাপট হতে পারে তা নিয়ে আমরা আলোকপাত করব, তা নিয়ে আমরা গবেষণা করব। তাতে আমরা সব দেশ থেকে আগ্রহী যারা, তাদেরকে সার্ক ফেডারেশন অফ অনকোলজির আন্ডারে সবাইকে আমরা জড়ো করেছি। উদ্যোগটা নিয়েছিলাম আমরা অনকোলজি ক্লাব থেকে। আর ডক্টর সাইফুল হকের সঙ্গে ওনার আরও দুজন বন্ধু আছে, তারা মিলে গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট নামে একটা আমেরিকান অর্গানাইজেশন, তারা এটার উদ্যোগটা আমেরিকার থেকে নেয়। তাহলে এই তিনটা সংগঠন মিলে আসলে আমরা উদ্যোগটা নিলাম। তারপরে বছরখানেক বলা যায় প্রায় আমরা একটা রিসার্চ করেছি, বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, সার্ভে করা হয়েছে। করার পরে তারপরে সম্মিলিত প্রয়াস হিসেবে এটা পাবলিশড হয়েছে এবং আমরা গত 12ই ডিসেম্বর অফিসিয়ালি এটা লঞ্চ করি, যেখানে বাংলাদেশে লঞ্চ হয় এবং সেখানে যে চিফ এডিটর ডক্টর ডেভিড কলিনরিজ উনি আসেন, অনেক ফরেন যারা অথার তারা আসেন, এবং আমরা অসম্ভব কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর ইউনুস এটা লঞ্চ করেন এবং সেখানে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং স্বাস্থ্য সচিব উপস্থিত ছিলেন। জার্নালটাতে আসলে ভিতরে কি আছে এই বিষয়টা আমি জানতে চাইব সার্ক ফেডারেশন অফ অনকোলজির জেনারেল সেক্রেটারি ডক্টর মুস্তফা আজিজ সুমন আপনার কাছে। ল্যান্সেট মানেই হচ্ছে আমাদের হেলথ সেক্টরে বা সায়েন্স সেক্টরে একটা হিউজ নেম। আমরা জানি যে আমরা যারা সায়েন্স নিয়ে কাজ করি যে ল্যান্সেটে একটা পাবলিকেশন আমাদের ড্রিম। সেই রকম একটা মানে জার্নালে এরকম একটা একটা দুইটা না, ফুল সিরিজ 4টা পেপার এটা পাবলিশ করাটা একটা হিউজ টাস্ক। এটা নিয়ে চিন্তাভাবনা চলছে সেই কোভিড পিরিয়ড থেকে। এটাতে 4টা সিরিজ আমরা চারটা পেপার পাবলিশ করেছি আমরা এটাতে। ফার্স্ট যেটা ছিল আমরা এটাকে নাম দিয়েছি ক্যান্সার কন্ট্রোল অ্যান্ড আউটরিচ ইন সাউথ ইস্ট এশিয়ান রিজিয়ন। ফার্স্ট পেপারটাতে আমরা কাজ করেছি যেটা নিয়ে, সেটা হচ্ছে যে ক্যান্সারের এপিডেমিওলজি কী, কারণ সারা পৃথিবীর এপিডেমিওলজি একরকম না, অতএব সার্ক রিজিয়নের ক্যান্সার এপিডেমিওলজিকে এটা আমরা জানার চেষ্টা করেছি। এরপর আমরা জানার চেষ্টা করেছি যে এটার প্রিভেন্টিভ কোনো পলিসি, ন্যাশনাল কন্ট্রোল পলিসি যেটা আমরা NCCP বলি, এটার কী অবস্থা, এটার আপনার ট্রিটমেন্টের কী অবস্থা। ফার্স্ট পেপারটাতে আমরা এইগুলো খোঁজার চেষ্টা করেছি। সেকেন্ড পেপারে আমরা চেষ্টা করেছি যে ওভারকামিং দ্য ব্যারিয়ার, চ্যালেঞ্জগুলো কী, সেটাকে আমরা কীভাবে আমরা এই ব্যারিয়ারগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করেছি এবং আমরা এগুলোকে কীভাবে এই ব্যারিয়ারগুলো ক্রস করতে পারি। প্রত্যেকটা পেপারের শেষে আপনি দেখবেন যে অ্যাকশন প্ল্যান দেওয়া আছে, যে আমরা কী কী ফ্যাক্টস ফাইন্ড করেছি এবং তার অ্যাগেনস্টে আমাদের অ্যাকশন প্ল্যান কী হতে পারে। থার্ড পেপারটা হচ্ছে যে এই সার্ক এশিয়ান রিজিয়নে আমাদের এডুকেশন পলিসি কী, এডুকেশন স্ট্যাটাস কী, আমাদের এডুকেশন স্ট্যাটাস কি গ্লোবাল স্ট্যান্ডার্ড, আমরা যদি পিছিয়ে থাকি তাহলে সেখান থেকে উত্তরণের উপায় কী। ফোর্থ পেপারে আমরা ফোকাস করেছি রিসার্চের উপরে। আপনি যদি দেখেন যে এডুকেশন এবং রিসার্চ যে ফাইন্ডিংসগুলো আমরা পেয়েছি, আমরা তো জানি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা আছে, এটা সবাই জানে, কিন্তু
এডুকেশন এবং রিসার্চে যে আমরা কী পরিমাণ পিছিয়ে আছি, ইভেন সার্কের মধ্যেও আমি যদি শুধু একটা ফাইন্ডিংস বলি, 1960 সালে ইন্ডিয়া প্রথম পাবলিকেশন শুরু করে, বাংলাদেশের প্রথম পাবলিকেশন হয় 1990 সালে, 30 বছর পিছিয়ে আমরা। অতএব আমরা এরকমভাবে স্পেসিফিক ফ্যাক্টস ফাইন্ড করার চেষ্টা করেছি যে আসলে আমাদের প্রবলেমটা কোথায় এবং এগুলো থেকে উত্তরণের উপায় কী। এটা যদি সবাই পড়ে, এবং আমাদের উদ্দেশ্যও তাই যে এটা পড়লে আমাদের পলিসি মেকাররা এবং আমাদের যারা নীতি নির্ধারক আছে এবং যারা গ্লোবাল ডোনার, তারাও কিন্তু এখান থেকে অনেক কিছু বের করতে পারবেন এবং আমাদের দেশের ক্যান্সারের একটা প্রভূত উন্নতি হবে, এটা আমরা বিলিভ করি। ডক্টর মাসুমুল হক, আসলে ক্যান্সার নিয়ে সবসময় একটা আতঙ্কই থাকে, আমরাও কিন্তু আতঙ্কিত থাকি যে আসলে চিকিৎসা, কিন্তু আমরা দেখেছি গ্লোবালি, আপনারা তো ল্যান্সেট জার্নালে আসছেন, গ্লোবালি কিন্তু এই চিকিৎসা পদ্ধতিগুলো অনেক এগিয়েছে। এখন সিলেক্টিভ কেমোথেরাপি, টার্গেটেড কেমোথেরাপি, অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি কিন্তু আবিষ্কার হচ্ছে, যেটা কিন্তু ক্যান্সার রোগীদের জন্য অনেক কাজে আসে। আমরা মনে করি বাংলাদেশও পিছিয়ে থাকার মতো না, আমরাও কিন্তু এগিয়ে যেতে চাই। আপনার কাছে প্রিভেনশনের উপায়টা কি? প্রিভেনশনটা আসলে দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে ট্রিটমেন্ট নিয়ে যতটুকু আলোচনা হয়, প্রিভেনশন নিয়ে আলোচনা ততটুকু হয় না। তো ল্যান্সেটে যখন আমরা কাজ করলাম, এই কাজের সুবাদে আমরা বাংলাদেশে ক্যান্সারের প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি কী, রিস্ক ফ্যাক্টর কী, এগুলো নতুন করে খোঁজার একটু সুযোগ আমাদের হয়েছিল। রিস্ক ফ্যাক্টরের মধ্যে যদি ধরি, আমরা সবাই জানি যে কিছু কমন রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন ধূমপান, তামাক, তার পাশাপাশি ওবেসিটি। এর পাশাপাশি কিছু নতুন রিস্ক ফ্যাক্টর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো উঠে এসেছে, যেমন পরিবেশ দূষণ। এটা আমরা সবাই জানি, কিন্তু এখন এটি মোটামুটি স্পষ্ট যে বিশেষ করে বায়ু দূষণের কথা আমাদেরকে বলতেই হয়, যেটা আমরা বলেছিও, যেটির সঙ্গে কিন্তু সরাসরি ক্যান্সারের যোগসাজশ রয়েছে এবং লাং ক্যান্সারের প্রাদুর্ভাব বাংলাদেশে যে সবচেয়ে বেশি, এটা এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ। এই রিস্ক ফ্যাক্টরগুলো মিনিমাইজ করার জন্য কি প্রিভেন্টিভ পলিসি রয়েছে, সেগুলো নিয়ে আমরা আসলে সার্চ করেছি। দুঃখজনকভাবে হলেও সত্যি যেটি, খুব বেশি কোনো আমরা প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লিকেবল অবস্থায় দেখতে পাইনি। এন্টি স্মোকিং বেশ কিছু ক্যাম্পেইন বা কিছু প্রোগ্রাম রয়েছে, কিন্তু এর পাশাপাশি স্মোকিংয়ের পরে যদি আমি বলি, প্রধান রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওবেসিটি। তো আমাদের যেটি ফাইন্ডিং রয়েছে সেটি হচ্ছে এই রিস্ক ফ্যাক্টরগুলোকে সার্ফেসে নিয়ে আসা হয়েছে এবং এর জন্য একটি কম্প্রিহেন্সিভ একটি প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি, এটি মাস অ্যাওয়ারনেস, স্কুল কলেজ বেজ অ্যাওয়ারনেস থেকে আরম্ভ করে মাস অ্যাওয়ারনেস, যে কোনোভাবে এটি করা সম্ভব, এটি হতে পারে। এর পাশাপাশি আরেকটি জিনিস যেটি রয়েছে সেটি হচ্ছে স্ক্রিনিং, যেটি এবং ভ্যাকসিনেশন। যদিও এটি সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে আসে, তাও আমি একটু বলি। আমাদের দেশে অর্গানাইজডভাবে ক্যান্সার স্ক্রিনিং শুরু হয় সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্রজেক্ট দিয়ে 2005 সাল থেকে, এবং এটা আজ পর্যন্ত চলছে। কিন্তু যেটি চ্যালেঞ্জ, যেটি তাদের পেপারেও এটি উঠে এসেছে, কভারেজ কিন্তু অনেক সীমিত। এবং এক্ষেত্রেও কিন্তু বলতে হয় যে মাস অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন এই জায়গাটি বরাবরই উপেক্ষিত থেকেছে। এটি একটি কারণ, যে কারণে কিন্তু স্ক্রিনিংটাকে আমরা অতটুকু পপুলার করতে পারি না। এটা একটা গভর্নমেন্ট প্রোগ্রাম এবং এটি একটি বিনামূল্যে এই সেবাটুকু দেওয়া হয়। অনেক মানুষ আমরা কিন্তু জানি না যে এই সেবাটুকু তার বিনামূল্যে পেতে পারে। যখন WHO 2030-এ সার্ভাইকাল ক্যান্সার এলিমিনেশন কল নিয়ে মুভ করেছে, এখন এটি আবার সার্ফেসে উঠে এসেছে। ভ্যাকসিনেশন নিয়ে কাজ হচ্ছে। ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের পাশাপাশি আমাদের দেশের অতি গুরুত্বপূর্ণ একটি ক্যান্সার হচ্ছে ওরাল ক্যাভিটি ক্যান্সার, এবং যেটির স্ক্রিনিং কিন্তু খুবই লো রিসোর্স সেটিংয়ে করা সম্ভব। আমার মনে হয় সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিওস, এরা যদি এগিয়ে আসে এবং একটা আমাদের ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল যে পলিসিটা রয়েছে তার ইমপ্লিমেন্ট যদি করা গেলে ক্যান্সার প্রিভেনশনের ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি। আমরা কিন্তু দেখি ওয়ার্ল্ড ওয়াইডে বায়ু দূষণের তালিকায় ঢাকা সিটি 1 নম্বর অবস্থান করছে। তো আমাদের কিন্তু এখানে কাজ করতে হবে, অবশ্যই। এটা একটি বিষয়। আরেকটি বিষয়, স্মোকিং, এন্টি স্মোকিং ক্যাম্পেইন আছে, বা এখন হয়তো সিগারেটের প্যাকেটে ক্যান্সারের লোগো বা দেওয়া থাকে, যেন ওবেসিটি যে একটা ক্যান্সারের কারণ হতে পারে, এটা কি অনেকেরই ধারণা নেই। এবং এই ওবেসিটির পিছনে যে কারণগুলো কাজ করে, যেমন ফাস্টফুডের দিকে আমাদের পরবর্তী জেনারেশনের যে একটা সবসময় একটা ফাস্টফুডের দিকে একটা থাকে, আগ্রহ বেশি থাকে, সেই বিষয়গুলোতে আমার মনে হয় যে ব্যালেন্স ডায়েট বা খাবার বিষয়গুলো আমার মনে হয় যে আপনারা অনকোলজি ক্লাব থেকেও একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামমূলক করতে পারে, এটা আমার বিশ্বাস, আমি আশা করি সেটাই। প্রফেসর ডক্টর AM শরীফুল আলম স্যার, আপনি প্রেসিডেন্ট সার্ক অ্যাসোসিয়েশন অফ অনকোলজি, পাশাপাশি আপনি কিন্তু অনকোলজি ক্লাবের জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই চিকিৎসা ব্যবস্থা, যেমন যখন একটি রোগী আমরা শুনি যে ক্যান্সার হয়েছে, তখন কিন্তু ফ্যামিলির মুখটা মলিন হয়ে যায়, তারা কি করবে, কোথায় যাবে, কি করবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আসলে আমাদের খুব চিন্তার একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারি চিকিৎসা ব্যবস্থা আছে কিন্তু অপ্রতুল, রোগীর তুলনায় অপ্রতুল, এবং বেসরকারি খাত কিন্তু এগিয়ে আসছে। এই যে চিকিৎসা পদ্ধতি, এই বিষয়টি আপনাদের ভাবনা কি? ক্যান্সার চিকিৎসার জন্য যে সাবজেক্টগুলি বা যে স্পেশালিটিগুলি লাগে, সেই স্পেশালিটিগুলি আমাদের দেশের এখনও অপ্রতুলতা আছে। আমরা যদি ফিরে যাই 1990s দিকে, তখন কিন্তু এই রকম স্পেশালিটির নামও আমরা অনেকেই জানতাম না,
এখন আস্তে আস্তে সেই সাবজেক্টগুলি ডেভেলপ করতেছে। যেমন মনে করেন যে সার্জিক্যাল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, মেডিকেল অঙ্কোলজি, গাইনি অঙ্কোলজি, ইএনটি ইত্যাদি ইত্যাদি আরও অনেক অঙ্কোলজি, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ অঙ্কোলজি নাম লাগানো আছে। আমরা যদি বলি যে এগুলির ইনফ্রাস্ট্রাকচার আদৌ আমাদের দেশে বিভিন্ন হাসপাতালে যা যা আছে সাফিসিয়েন্ট কিনা, আমার উত্তর হলো এক কথায় না। কোনো জায়গায় কোনো হাসপাতালে সরকারি বলেন বেসরকারি বলেন কোনো জায়গায় যে ইনফ্রাস্ট্রাকচার বলতে যে ইনিশিয়াল ট্রিটমেন্ট স্টার্ট করার জন্য যা যা ফেসিলিটিস লাগে সেই কোনো হাসপাতালে সেই ইনফ্রাস্ট্রাকচার সাফিসিয়েন্ট না। তো তাহলে আমাকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। তার মানে আমি রেডিয়েশন স্পেশালিস্ট হিসেবে কথা বলছি। রেডিয়েশন অঙ্কোলজির কথা যদি চিন্তা করেন যে রেডিয়েশন অঙ্কোলজি 1980s দিকে আমাদের দেশে সারা বাংলাদেশে মাত্র রেডিওথেরাপি মেশিন ছিল 60টা। তারপরে তার থেকে ডেভেলপমেন্ট হতে হতে এখন আমাদের রেডিওথেরাপির সাথে কোবাল্ট মেশিন যোগ হয়েছে। এর মধ্যে কোবাল্ট মেশিনের যুগও অলমোস্ট পার হয়ে গেছে। এখন লিনিয়ার অ্যাক্সেলারেটরের যুগ। লিনিয়ার অ্যাক্সেলারেটরের এই যুগে আধুনিক চিকিৎসা, ক্যান্সারের আধুনিক চিকিৎসা দেওয়ার জন্য আমাদের দেশে দরকার হলো অ্যাটলিস্ট 180 to 200 লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন। কিন্তু সেই তুলনায় আমাদের দেশে সারা বাংলাদেশে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর মিলিয়ে আমাদের দেশে টোটাল মেশিন আছে হয়তো 18টা থেকে 20টা। তার মানে আমরা প্রায় 10 গুণ পিছনে আছি, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা যদি সরকারি যে স্থাপনাগুলি চিন্তা করি, সরকারি স্থাপনায় মেইনলি লিনিয়ার অ্যাক্সেলারেটর দিয়ে সাফিসিয়েন্ট হচ্ছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল। সেখানে যে কয়টা লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন আছে বর্তমানে একটা মেশিনও চালু নেই। তো এইটা তো একটা ইম্পর্টেন্ট ইস্যু, কারণ একটা ক্যান্সার চিকিৎসার আধুনিক মেশিন চলছে না সরকারি পর্যায়ে। এটা চিন্তা করলে আসলে আমাদের খুব চিন্তার বিষয় এবং আমাদেরকে ভাবিয়ে তোলে। কাজে এদিকে আমার মনে হয় সরকারকে আরও যত্নশীল হতে হবে, যাতে করে নাকি অ্যাটলিস্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুইটা হাসপাতালে অন্তত সরকারি পর্যায়ে মানে লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন ইনস্টল হোক এবং ক্যান্সারের আধুনিক চিকিৎসা শুরু হোক। এটা গেল রেডিওথেরাপির কথা। তেমনি সার্জিক্যাল অঙ্কোলজির যে সার্জন যারা আছেন, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট হিসাবে ততজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট আমাদের দেশে নেই। আমরা যদি রেডিওথেরাপির চিন্তা করি, রেডিওথেরাপি স্পেশালিস্ট আমাদের দেশে যারা আছে তারা রেডিওথেরাপি স্পেশালিস্ট যা আছে সেটাও সাফিসিয়েন্ট না এবং ওয়েল ট্রেন না। তো আমাদের দেশে আধুনিক মেশিনে আধুনিক চিকিৎসা দিতে গেলে আমাদের রেডিওথেরাপিস্ট যারা আছে, যারা রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করে, আমাদেরকে আরও ট্রেন্ড আপ করতে হবে। নাম্বার 3 হচ্ছে মানে আমাদেরকে যে রিসার্চ, আমাদের ক্যান্সার রিসার্চ, যেই রিসার্চ নিয়ে আমরা কথা বলতেছি ল্যান্সেট জার্নালে, আমরা কিন্তু আমাদের দেশে জাতীয় পর্যায়ে আমরা রিসার্চ ওরিয়েন্টেড খুব একটা ভালো কাজ করছি না। তো আমার মনে হয় যে কোনো সাবজেক্টের ট্রিটমেন্ট বলেন, ডায়াগনোসিস বলেন ইত্যাদির যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে তার বেসলাইন হলো রিসার্চ। আমরা রিসার্চ ছাড়া আমরা উন্নতিও করতে পারবো না এবং গভর্নমেন্ট প্ল্যানিংও করতে পারবো না যে এই প্ল্যানে আমি আগালে পরে আমার ক্যান্সারের চিকিৎসা আমাদের দেশে সাফিসিয়েন্ট হবে। আসি ডায়াগনোসিসের দিকে, যে ক্যান্সার ডায়াগনোসিস কিন্তু আমাদের দেশে এখনও অপ্রতুল। প্রত্যেকটা রুগী তখন বাঁচার জন্য কি করা যায় চিন্তা করতে হবে। বাঁচার জন্য তারা অপশন খুঁজে যে পার্শ্ববর্তী দেশ, অন্য ইন্ডিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ব্যাংকক বলেন, অন্য কোথাও যাওয়া যায় কিনা যেখানে চিকিৎসার জন্য। যে এই যে যাচ্ছে, এই যাওয়ার জন্য আমাদের দেশের অনেক টাকা ড্রেন হয়ে যাচ্ছে, যেটা আমরা যদি হিসাব করি তাহলে আমার মনে হয় যে মানে মিলিয়নস অফ ডলার আমাদের চলে যাচ্ছে আমাদের দেশ থেকে। তো এই জিনিসগুলি আমাদের সেভ করার জন্য আমাদের সঙ্গত কারণেই আমাদের দেশে ক্যান্সার ডায়াগনোসিস, ক্যান্সার ট্রিটমেন্ট ফেসিলিটিস বাড়াতে হবে এবং আধুনিক করতে হবে। প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই স্যার, আপনি প্রেসিডেন্ট অনকোলজি ক্লাব এবং সার্ক ফেডারেশন অফ অনকোলজির প্যাট্রনের দায়িত্ব পালন করছেন। আমাদের যে প্রত্যাশা যে একজন ক্যান্সার রোগী বিদেশ যাবে না, আমাদের দেশেই চিকিৎসা নেবে এবং উন্নত মানের চিকিৎসা নেবে, যে কথাগুলো যে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস বাড়ানো, চিকিৎসার সুবিধা বাড়ানো এবং স্পেশালিস্ট বাড়ানো এবং ডিসেন্ট্রালাইজেশন যে পদ্ধতি, আপনার সাজেশন কি? আমাদের সব দিকে অপ্রতুলতা আছে, তো ওই জিনিসটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে আমাদেরকে বাংলাদেশের টোটাল কতগুলো সেন্টার দরকার, সেই মতে আমাদের ম্যান পাওয়ার আছে কিনা, ম্যান পাওয়ারও তৈরি করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ইকুইপমেন্টের প্রকিউর করতে হবে, সাইমালটেনিয়াসলি সবগুলো একসাথে করতে হবে। তাহলে যদি হয়,
ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের বিশাল একটা ব্যাপার আছে। আমরা অঙ্কোলজি ক্লাব অনেকদিন থেকে চেষ্টা করতেছি ম্যান পাওয়ার ডেভেলপ করার জন্য। এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। ক্যান্সারের ট্রিটমেন্টে অনেকগুলো ব্রাঞ্চ আছে, ডায়াগনস্টিক যেমন ব্রাঞ্চ আছে তেমনি ট্রিটমেন্টের অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমাদের প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, মিনাস প্যাথোলজি এগুলো এখন অনেক ডেভেলপ করে গেছে, আমাদের এইখানে এটা হয়ে উঠতে পারেনি এখন। প্রবলেম হচ্ছে যে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই এক্সপেন্সিভ। যত নতুন নতুন জিনিস আসছে সবই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সিমিলার ট্রিটমেন্টের মধ্যেও রেডিওথেরাপিতে আমরা করছি, মেশিনের কথা বলা হচ্ছে, মেশিন তো আনা হচ্ছে কিন্তু মেশিন আর মেনটেন করতে পারছি না। যেমন ক্যান্সার ইনস্টিটিউটে, ঢাকা মেডিকেল কলেজে নতুন লাইনগুলো আসছে কিন্তু বেশি দিন চালাতে পারি না আমরা। এটা একটা বিরাট একটা ফ্যাক্টর আমাদের দেশে। তার একটা কারণ হচ্ছে যে আমাদের এখানে মেনটেন্যান্সের অভাব। মেনটেন্যান্সটা আমরা ঠিক মতো করতে পারছি না। যে কোম্পানির মেশিন কেনা হচ্ছে তাদের সাথে যোগ করা হয়, যে চুক্তি করা হয় যে তোমরা মেনটেন করবা, তাদেরও এখানে সেরকম ইঞ্জিনিয়ার নাই। তারা কোনো খারাপ হলে তারা তো ইন্ডিয়া থেকে নেয়, অন্যখান থেকে ইংল্যান্ড থেকে ইঞ্জিনিয়ার আনে, তারা দেখে মেরামত করে তারপরে যায়। এই কারণে মেশিন পড়ে থাকে অনেকদিন। তো এই জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করতে হবে। এই জন্য আমরা চিন্তা করছি আমরা অঙ্কোলজি ক্লাব থেকে যে আমরা যারা কাজ করছে ডিপার্টমেন্ট, বেশিরভাগ টেকনোলজিস্ট, ফিজিসিস্ট, প্রশিক্ষণ দিতে হবে প্রিভেন্টিভ মেনটেন্যান্স, যে মেশিন নষ্ট না হয়, এরকম প্রিভেন্টিভ মেনটেন্যান্সের জন্য ওদের ট্রেন আপ করতে হবে। তাহলে ও যে সেইভাবে মেশিনগুলি চালায় তাহলে মেশিনগুলো সহজে নষ্ট হবে না। এইভাবে আমাদেরকে আস্তে আস্তে সবগুলো ধীরে ধীরে করতে হবে। আরেকটি জিনিস আমি বলবো, সেটা আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি, ক্যান্সার সোসাইটি থেকেও চেষ্টা করা হয়েছে, ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল একটা করা, ফর্ম করা হয়েছে, তৈরি করা হয়েছে, কিন্তু একটা ফাংশনিং হয় না। কাউন্সিল যদি ফর্ম করা যায়, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি করা হয়, সেই কাউন্সিল পুরো জিনিসটাকে দেখবে, তাহলে জিনিসটা সিদ্ধ হবে। প্রিভেনশনে আমাদের বেশি জোর দিতে হবে, আর আর্লি ডিরেকশনের দিকে স্ক্রিনের দিকে জোর দিতে হবে। যদি আমরা আর্লি স্টেজ ডিটেক্ট করতে পারি তাহলে তো আমরা সার্জারি করেই ভালো করে দিতে পারি, সারের দিকে যেতে হয় না। কেমোথেরাপি এখন অনেক ডেভেলপ করে গেছে, আমাদের দেশে অনেক কোম্পানি কেমোথেরাপি ড্রাগ তৈরি করতেছে। তো যার ফলে আগে যেমন অনেক বেশি খরচ হতো, তাতে এখন অনেক কমে গেছে। তো এই জিনিসগুলো আমাদেরকে সারা দেশের প্রেক্ষিতে একটু চিন্তা করতে হবে। কারণ হচ্ছে যে আমরা শুধু ঢাকাতে যে ট্রিটমেন্ট দিই, সারা দেশের পেশেন্ট আসতেছে, থাকার জায়গা নেই, দেখতে পারে না, ফুটপাতে ঘুরে এদিক ওদিক ঘুরে বেড়ায়, পুরো খুব প্রবলেমের মধ্যে থাকে। জিনিসগুলো দেখলে আমাদেরও খারাপ লাগে, কিন্তু আমাদের হাতে তো কিছু নাই, এটা হচ্ছে প্রবলেম। যতটুকু পারি আমরা চেষ্টা করি। আমি ডক্টর মাসুমুল হক আপনার কাছে আসবো, যেহেতু আপনি প্রিভেনশন নিয়ে বলেছেন। একটা ক্যান্সার রোগী যত দ্রুত ডায়াগনোসিস করা যাবে এবং ট্রিটমেন্ট যত দ্রুত ট্রিটমেন্টের আওতায় আনা যায়, রোগীটাকে সম্পূর্ণভাবে ক্যান্সার মুক্ত থাকার একটা সম্ভাবনা। কিন্তু আমাদের দেশে হয় বিপরীত চিত্র। আমাদের দেশে যখন রোগীটা ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার ছড়িয়ে যায়, নানান ধরনের উপসর্গ দেখা যায়, তখন আপনাদের কাছে আসে। এই যে তাদের আগে আনার যে ব্যবস্থাটা, সেটা কি করা যায়? এই স্ক্রিনিং প্রোগ্রামগুলো দাঁড় করানোর আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি প্রত্যেকটি জিনিস কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে। এটার অ্যাওয়ারনেস স্ট্র্যাটেজি কী হবে, প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি কী হবে, কোন ক্যান্সারগুলো আমরা স্ক্রিনিং করা যায় সেগুলো কীভাবে স্ক্রিনিং করতে হবে, সেই জিনিসটি রয়েছে। আপনি যেহেতু স্পেসিফিক করে বললেন, আমি একটু বলি। যেমনি ধরেন অ্যাওয়ারনেস বা সচেতনতা, সমাজে সবার মধ্যে এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, আমরা খুব বেশি কিন্তু সরকারি পর্যায়ে অর্গানাইজড কোনো বডি থেকে এইটার কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখি না। কিছু কিছু এনজিওস, কিছু মাসে, দিবসে সরকারি প্রতিষ্ঠানগুলো, সংস্থাগুলো তারা দিবস হিসেবে পালন করছে, কিন্তু ওই অর্গানাইজডভাবে একটা পলিসি প্ল্যান না করা যাওয়া পর্যন্ত কিন্তু এটার অ্যালাইনমেন্টটা আসবে না। স্ক্রিনিংয়ের ক্ষেত্রে ঠিক তেমনি আমি শুরুতে যেটি বললাম, সার্ভাইকাল ক্যান্সার দিয়ে শুরু, তারপরে এখানে ব্রেস্ট ক্যান্সারকেও ইন্টিগ্রেটেড করা হলো। এই জায়গাটাতে আমার মনে হয় ওরাল ক্যান্সারটাকে, এই জায়গাটাতে ওরাল ক্যান্সার স্ক্রিনিংটাকেও যুক্ত করার এখন হাই টাইম, এবং এটি করা উচিত। ভ্যাকসিনেশনের কথা যেটি বললেন, ভ্যাকসিনেশনটি সবেমাত্র শুরু হয়েছে আমাদের দেশে সরকারি উদ্যোগে, এটিকেও আরও বিস্তৃত করতে হবে। একটি কথা আমার মনে একটু বলা উচিত, যেটি আমরা হয়তো বা মিস হয়ে যাচ্ছে, সেটি হচ্ছে ক্যান্সার রেজিস্ট্রি বা ক্যান্সার সার্ভিলেন্স। আমি একটু সার্ভিলেন্স শব্দটা ইউজ করেই বলি, এটির ব্যাপকতাটা একটু বেশি। শুধু রেজিস্ট্রি নয়, এই সার্ভিলেন্স যদি অ্যাক্টিভ করা যায়, এই সার্ভিলেন্স কমিটি যদি করা যায়, তাহলে ক্যান্সার, তার ডেমোগ্রাফি, তার ইনসিডেন্স, প্রিভেলেন্স আমরা যেমনি জানতে পারবো, ঠিক তেমনি প্রত্যেকটি এই ডোমেইন যেগুলো রয়েছে, প্রিভেনশন কীভাবে কাজ করছে, কীভাবে কাজ করা উচিত, ফলো আপ, মনিটরিং, ট্রিটমেন্ট, ডায়াগনোসিস, তারপরে আরও কয়েকটি অনুষঙ্গ এখানে রয়ে গেছে। তার মধ্যে একটি হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার রয়েছে, ক্যান্সার সার্ভাইভার যারা রয়েছে এদেরকে নিয়েও আমরা কিভাবে
ইনকর্পোরেট করে সামনে এগোতে পারি, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি একটা ভালো স্ট্রাকচার্ড ওয়েতে আউটলাইন আমাদের ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল যে পলিসিতে ছিল তার মধ্যে দেওয়া আছে। আমি আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এটি তুলে ধরতে চাই যে এটিকে আসলে আবার রিভাইভ করা এবং তার সঙ্গে কিছু কিছু নতুন জিনিস যুক্ত হয়েছে, যেমন মলিকুলার লেভেলের যে এখন যে ইনভেস্টিগেশনগুলো হচ্ছে সেগুলো হয়তো তখন ছিল না, এআই এখন চলে এসেছে, এআই দিয়ে আসলে ট্রিটমেন্ট রিসার্চ থেকে আরম্ভ করে সব কিছু হচ্ছে। এগুলোর ইন্টিগ্রেট করে খুব দ্রুততম সময়ের মধ্যে ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল কাউন্সিল হোক বা ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল পলিসি যেটি হোক আমরা বলি না কেন, এটিকে রিভাইভ করা খুব জরুরি। তাহলে আসলে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সেখানেই মিলবে বলে না, বিশ্বাস আমারও মনে করি। হয় তাই। যথার্থই বলছেন যে আসলে এই যে ক্যান্সার যে কাউন্সিলটা আপনারা বলছেন, যে কাউন্সিলটা আছে, এটাকে রিভাইভ করা, আরও এটা বেগবান করার জন্য একটা উদ্যোগ নেওয়া উচিত। ডাক্তার মুস্তাফা আজিজ সুমন, আপনি বলেছিলেন যে রিসার্চের বিকল্প নেই, রিসার্চ ছাড়া আসলে আমরা এগোতে পারবো না। আমি যদি জানতে চাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা প্রশ্ন করি যে লাং ক্যান্সার কতজন আছে, বা প্রিভিলেন্স কেমন, ইনসিডেন্স কেমন, সার্ভাইভাল ক্যান্সার কতগুলো আছে, ব্রেস্ট ক্যান্সার কত, এই যে ডাক্তার মাসুমুল হক যে কথা বলছে যে কেস রেজিস্ট্রি, আমাদের দেশের এই ডাটাগুলো যে কতগুলো রোগ আছে, কতগুলো মানুষ সার্ভাইভ করেছে, এবং সার্ভাইভারদের নিয়ে কোনো ধরনের উদ্যোগ একটা মিডিয়াতে যে আমরা ভালো হয়েছি ক্যান্সার থেকে, এই বিষয়গুলো আপনাদের ভাবনা কি? আপনার কোশ্চেনটা আসার আগে আমি আরেকটু পটভূমি বলি। আমি আবার সার্কের ফাইন্ডিংসে, আমাদের ল্যান্সেটের ফাইন্ডিংসে যাই। ল্যান্সেট ফাইন্ডিংসে যদি সার্কের প্রেক্ষাপট চিন্তা করেন, সার্কের প্রেক্ষাপটে বাংলাদেশ কিন্তু একটা বড় দেশ, ইন্ডিয়া পাকিস্তানের পরেই বাংলাদেশ একটা বড় দেশ। কিন্তু ক্যান্সার ফাইন্ডিংসে আমরা ল্যান্সেটে আমরা দেখলাম যে ক্যান্সারের ক্ষেত্রে আমাদের চিত্র কিন্তু অনেক অনেক পোর। আমাদের সার্কভুক্ত দেশের মধ্যে ক্যান্সার ক্ষেত্রে আউট অফ পকেট এক্সপেন্ডিচার সার্কের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি। এবং আপনি যদি পাবলিক সেগমেন্টে খেয়াল করেন যে গভর্নমেন্ট কত টাকা ইনভেস্ট করে, পাকিস্তানের পরে বাংলাদেশ সবচেয়ে কম যে গভর্নমেন্ট থেকে এক্সপেন্ডিচার করে। যদি গভর্নমেন্টের ফ্যাসিলিটিস হিসাব করেন যে প্রত্যেকটা সার্কভুক্ত দেশের মধ্যে কোন দেশ কতটুকু তার জনগণকে সাপোর্ট করে, তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে কম ইনভেস্ট করে ফ্রম গভর্নমেন্ট। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে এখন বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক রুগী যারা দেশের বাইরে যায় তার মধ্যে হাইয়েস্ট নাম্বার হচ্ছে ক্যান্সার। তো এটা একটা নেগলেক্টেড ইস্যুস, এটা আমাদেরকে মানতে হবে। না হলে গভর্নমেন্ট সেক্টরের সবগুলো মেশিন, স্যার যেটা বললেন, স্যার বললেন শুধু ক্যান্সার হাসপাতালের কথা, বাংলাদেশের গভর্নমেন্ট হাসপাতালের সবগুলো মেশিন নষ্ট, একটা মেশিনের কোনো ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস নাই। যেটা বলতেছেন যে রেডিয়েশন থেরাপি ফ্যাসিলিটিস, সার্কের মধ্যে খুবই খারাপ অবস্থা। আমরা যদি আপনি চিন্তা করেন ইন্ডিয়া, পাকিস্তান তাদের এই ভঙ্গুর অবস্থার মধ্যে, শ্রীলঙ্কা তাদেরও পরে, ইভেন নেপালের পরে আমাদের অবস্থান রেডিয়েশন থেরাপি ফ্যাসিলিটিসের দিকে। অতএব এটা কি শুধু মনিটারি ইস্যুস না, এটা আসলে আমরা আমাদের পলিসিতেই কখনো ক্যান্সারটাকে প্রায়োরিটি দিই নাই। পলিসি দেওয়া ছিল কার্ডিওলজিতে, আজকে কার্ডিওলজির অনেক রুগী কিন্তু কম হয়ে যায়। আমি বলতে পারি আমাদের ল্যান্সেটের যে ফ্যাক্ট ফাইন্ডিংস, এটা যদি আমরা খেয়াল করি, 5 বছর মেয়াদি পলিসি নিলে বাংলাদেশ থেকে যে রুগীরা বেশি বেড়ে যায় তাদের অন্তত 50%কে দেশের মধ্যে রাখা সম্ভব, ভেরি মাচ পসিবল। এবার আসেন আপনার যে কথা বলতেছিলেন যে ক্যান্সার রেজিস্ট্রি, কোন পেশেন্টের কত ডেটা এটা আছে কিনা, আমাদের নাই। আমরা ডিপেন্ড করি কার উপরে? ধার করা ডাটার উপরে, গ্লোবোক্যান ডাটার উপরে। সেটাতে উপর আমরা বলতে পারি বাংলাদেশে প্রতি বছর 1,60,000 বা 70,000 লোক মানে ক্যান্সার ডায়াগনোসড হয়, তার মধ্যে 1,16,000 বা 20,000 মানুষ মারা যায়। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ইনসিডেন্স ভার্সেস মর্টালিটি রেশিও সার্ক জোনে সবচেয়ে বেশি 65%, যেটা গ্লোবালি হচ্ছে অ্যারাউন্ড 45 to 50%। তার মানে কি আমাদের দেশে বেশি সংখ্যক মানুষ মারা যায়, এবং এর মধ্যে বাংলাদেশের ইনসিডেন্স মর্টালিটি রেট কিন্তু অ্যারাউন্ড 70%। যত মানুষ ডায়াগনোসিস হচ্ছে তার অনেক বেশি সংখ্যক মানুষ মারা যাচ্ছে। তার মানুষ শুধুমাত্র কারণ হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড পলিসি নাই। এটাকে ইম্পর্টেন্স দিলে এই জায়গাতে ইম্পর্টেন্স হওয়া মানে আমাদের উন্নতি করা অবশ্যই সম্ভব। প্রয়োজন হচ্ছে আমাদের এই জায়গাটাকে ফোকাস করে ইন্টিগ্রেটেড পলিসি তৈরি করা। ডক্টর AMM শরীফুল আলম স্যার, আপনার কাছে জানতে চাইবো, কার্ডিওলজি অনেক এগিয়েছে। আপনি যদি বাইপাস সার্জারির কথা বলেন, আপনি যদি এনজিওপ্লাস্টির কথা বলেন, আগে যেভাবে যেত এখন কিন্তু যাচ্ছে না। তো সেটার ক্ষেত্রে আমরা শুধু সরকারিই বলবো না, সরকারির পাশাপাশি কিন্তু বেসরকারি সেক্টরে কিন্তু অনেক এগিয়েছে এই জায়গাটাতে। সেখানে আপনাদের ক্যান্সারে বেসরকারি সেক্টরে, যেমন সরকারি সেক্টরে আসলে সরকারের কিছু সীমাবদ্ধতা থাকে, হয়তো তাদেরকে আপনারা বাজেট বরাদ্দ বাড়ানোর মাধ্যমে আপনারা উদ্বুদ্ধ করে এখানে মেশিন কেনানোর ব্যবস্থা করতে পারেন, কিন্তু প্রাইভেট সেক্টরগুলোর এখানে দায়িত্বটা কেমন করে বাড়ানো যায়, বা এই সেক্টরে আরও কোনো ডেভেলপমেন্ট করা যায় কিনা? আমাদের যে ক্যান্সারের বেশিরভাগ রোগী চলে যাচ্ছে দেশের বাইরে, আমাদের কেন যাচ্ছে? ডায়াগনস্টিক ফেসিলিটিসে ল্যাকিং আছে, আমাদের দেশে ট্রিটমেন্ট ফেসিলিটিসে ল্যাকিং আছে। সরকারি সেক্টরও আছে, প্রাইভেট সেক্টরও আছে। কিন্তু যদি আমি কম্পেয়ার করি গভর্নমেন্টের সাথে প্রাইভেট সেক্টর কিন্তু এগিয়ে। কারণ প্রাইভেট সেক্টরে যে মেশিনগুলি আছে বেশিরভাগ মেশিনই মডার্ন মেশিন, এবং তারা যেহেতু এটা একটা, যদি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকেও চিন্তা করেন, এটা কিন্তু একটা লাভজনক ব্যবসা। কারণ
ক্লিনিক বা অন্য জায়গার অন্য যা যা আছে এগুলি করে যেই টাকা আসবে না, আমার রেডিওথেরাপি মেশিন দিয়ে যদি আমি ক্যান্সার ট্রিটমেন্টের জন্য এই টাকাটা ব্যবহার করি। ব্যয় করি, তাহলে আমার লাভ বেশি আসবে। কাজে প্রাইভেট সেক্টরে এই ডেভেলপমেন্টটা হচ্ছে। কাজে আমার মনে হয় সরকারি সেক্টরে যাওয়া উচিত, যদি আমি এই 18 কোটি লোকের মধ্যে যাদের ক্যান্সার হচ্ছে যদি তাদেরকে সার্ভিস দিতে যাই। আর প্রাইভেট সেক্টরে যদি আমাদের যেহেতু ডেভেলপমেন্ট আছে এবং তারা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে, কিন্তু কস্টলি, বেশ কস্টলি। প্রত্যেক ইয়েতেই মেশিনের সাথে সাথে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, কারণ আধুনিক ট্রিটমেন্ট মেশিন আধুনিক হচ্ছে, আধুনিক ম্যান পাওয়ারও দরকার লাগবে। যেই বেসিক নলেজ যেটা দিয়ে আমি স্টার্ট করেছি, এখন যদি আমাকে প্রোটন থেরাপির জন্য দেওয়া হয় যে আপনি একটা প্রোটন থেরাপি দিয়েছেন, আমি রেডিওথেরাপিতে আমি পোস্ট গ্রাজুয়েট হোল্ডার একজন সিনিয়র চিকিৎসক হিসেবেও আমি ওই ট্রিটমেন্ট দিতে পারবো না আনটিল আনলেস আই আপনার এক্সপিরিয়েন্স নাই বা আপনার এক্সপোজার নাই। এই এক্সপোজারগুলি করাইতে হবে আমাদের দেশ থেকে মানে প্রেফারেন্সিয়ালি, যে কার অ্যাজ পার ডেজিগনেশন বা অ্যাজ পার পজিশন কার যাওয়া উচিত, এটা রেসপেক্টিভ প্রতিষ্ঠান সিলেক্ট করবে বা গভর্নমেন্টও সিলেক্ট করতে পারে। গভর্নমেন্টের কাছে তো সবারই বায়োডাটা আছে, ইনফরমেশন আছে। কাজে এই জিনিসগুলি করলে আমার মনে হয় যে প্রাইভেট আমরা সেক্টর একটু এখান থেকে উত্তরণের একটা পথ পাবো এই অবস্থা থেকে। জি, ধন্যবাদ আপনাকে ডাক্তার AFM কামাল উদ্দিন। আপনার কাছে আমি আসবো। একটা রুগীর ডায়াগনোসিস হওয়ার পরে তার যখন রেডিওথেরাপি সে প্রাইভেট সেক্টরেও যে রেডিওথেরাপি ডেট পাচ্ছে 2 মাস পরে, ততদিনে কিন্তু রুগীর ক্যান্সারটা ছড়ে যাচ্ছে। আমি নিজে দেখেছি যে ইসোফেজিয়াল ক্যান্সার, হ্যাঁ, তার অপারেশনের ডেট যখন পড়েছে, যখন রুগীটা অপারেশনে যাচ্ছে 2 মাস পরে, তখন তার কিন্তু ব্রেন ম্যাটাসিস হয়ে গেছে। এই যে দীর্ঘসূত্রিতা, আপনি প্রাইভেট সেক্টরে কর্মরত আছেন, সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরের রোলটা আপনি আরও কিভাবে আগানো যায় সে বিষয়টি একটু বলবেন। দেখেন, পৃথিবীতে কোভিড নিয়ে ভীষণ একটা হইচই হলো, $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট হলো। কেন? কোভিডকে আমরা বলি একটা প্যান্ডেমিক। কোভিড এমন একটা প্যান্ডেমিক, যখন এসছিল তখন আমরা জানতাম সে একসময় চলে যাবে, কিন্তু আমরা কি কখনো বলেছি যে ক্যান্সার একটা প্যান্ডেমিক? বলি নাই। আপনি যদি দেখেন যে 2000 সনে 10 মিলিয়ন কেস ছিল ওয়ার্ল্ডে, প্রেডিক্ট করা হয়েছিল যে 2020 সনে এটা 15 মিলিয়ন হবে, তো বাস্তবে দেখা গেল 2020 সনে হলো 19.3 মিলিয়ন, মানে 50% রাইজ মনে করেছিল, কিন্তু বাস্তবে তা হয় নাই। তো এখন প্রেডিক্ট করা হচ্ছে যে 2050 সনে এটা হবে 35 মিলিয়ন, দ্যাট ইজ 77% রাইজ। মানে 2050 সনে যদি আমরা সবাই বসতাম, আনফর্চুনেটলি আমাদের মধ্যে কারো না কারো ক্যান্সার থাকতো। এরকম একটা ভয়ঙ্কর দিকে আমরা যাচ্ছি বর্তমান প্রেক্ষাপটে। তারপরে ইটস এ প্যান্ডেমিক। তাহলে পৃথিবীর সবাই, বাংলাদেশ সবাই যদি কোভিডে ইনভেস্ট করে, কেন ক্যান্সারে ইনভেস্ট করবে না? তার মানে আমরা হয়তো এই ভয়াবহতাটা তুলে ধরতে ব্যর্থ হয়েছে। 2 নম্বর, যেটা স্যার বলছিলেন যে ঢাকায় স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশের প্রাইভেট গভর্নমেন্ট সব মিলিয়ে 33% ক্যান্সার সেবা হচ্ছে ঢাকায়, কিন্তু 33% পপুলেশন তো ঢাকায় না। আচ্ছা, ল্যান্সেট অনকোলজির কথা যেটা বলছিলেন, যে সেখানে বলেছে যে বাংলাদেশের ইকোনমিক ইম্প্যাক্ট অফ ক্যান্সার হচ্ছে $5.52 বিলিয়ন। $5.52 বিলিয়ন ইকোনমিক ইম্প্যাক্ট। তাহলে এই ইম্প্যাক্টটাকে অ্যাড্রেস করার জন্য সরকার ইনভেস্ট করবে, প্রাইভেট ইনভেস্ট করবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা তো এই কথাটাকে হয়তো এর আগে কখনো মাথায় আনতে পারি নাই। তো আমি সরকারি বা বেসরকারি বলবো না, আমি বলবো যে প্রত্যেকেই আসবে, আসা উচিত, আসার সুযোগ আছে, কিন্তু আমরা এই তথ্যগুলোকে আগে সামনে আনতে চাই। দুর্ভাগ্যজনক সত্যি যে আমাদের অনেক জায়গায় আমরা আমাদের যা ক্যাপাসিটি আছে সেটার অপটিমাম সেবা দিতে পারি না, কারণ আমাদের অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার নাই, অথবা ম্যান পাওয়ার প্রপার জায়গায় নাই, অথবা ম্যান পাওয়ার থাকলে তার প্রশিক্ষণ নাই। পৃথিবীতে একটা প্যারাডক্স আছে যে উন্নত বিশ্বে 90% লোক রেডিওথেরাপি ফ্যাসিলিটিস পায়, আর উন্নয়নশীল দেশে পায় মাত্র 30%। আর সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন? পুরো পৃথিবীতে যা দরকার তার মতো 53% লোক রেডিয়েশন পায়, বাকি রেডিয়েশন এখনও চিকিৎসা পায় না। তার মানে রেডিয়েশনটাকে গ্লোবালি পপুলারাইজ করা যায় না, কিন্তু রেডিয়েশনটা হচ্ছে সবচেয়ে কম দামে সবচেয়ে সফল ক্যান্সার চিকিৎসা। বাংলাদেশ যখন প্রথম ক্যান্সার ইনস্টিটিউটে লিনিয়ার এক্সেলারেটর যখন দেখা গেল যে অনেক ভালো চলছে, তার আগে খাজা ইউনুস এসেছিল, তখন অনেকগুলো প্রাইভেট সেন্টার আগায় আসলো। তাই আমি মনে করি এখন ইটস টাইম আমরা অনকোলজি ক্লাব থেকে, আমাদের স্যাররা আছেন, আমরা সবাই মিলে, এবং এরকম অন্যান্য প্ল্যাটফর্ম সবাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা যারা ইনভেস্টার প্রাইভেট সেক্টরে, স্যার বললেন আমার যদি টাকা থাকতো আমি করতাম, ডেফিনেটলি যেই সেক্টরে টাকা দিয়ে 1 মাস ওয়েটিং টাইম, তার মানে দেয়ার ইজ এ ডিমান্ড।
যেখানে ডিমান্ড সেখানে ইনভেস্টমেন্ট হতে হবে। সেজন্য আমি মনে করি সেখানে করার সুযোগ আছে। আর লাস্টে আমি বলবো যে এই যে আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম ল্যান্সেট পেপার সিরিজ করার জন্য, আমরা টার্গেটটা ছিল সমস্যাটাকে সারফেসে নিয়ে আসা, শুধু তাই না, তার একটা সমাধানের একটা আলোকপাত দেখিয়ে করা। দেওয়া। এবং আমরা আপনাকে বলবো যে আপনারা এই যে উদ্যোগটা নিলেন, আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই সরকারকে, প্রাইভেট সেক্টরকে, যে ক্যান্সার একটা প্যান্ডেমিক। বাংলাদেশ থেকে যে লোক বিদেশে যায় রুগীরা, তার মধ্যে 80%-এর ঊর্ধ্বে ক্যান্সার রুগীরা যায়। ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে ওষুধ পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে ওষুধের দাম আরও হয়তো কমানোর সুযোগ আছে। বাংলাদেশে ওষুধের মান নিয়ে যখন প্রশ্ন হয়, সেটাকে আমরা আরও মানুষকে বিশ্বাস দেওয়ার আরও হয়তো আমাদের জায়গা আছে। তো এই জায়গাগুলো নিয়ে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। কারণ একটা ক্যান্সার রোগীর অধিকার আছে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পাওয়ার। সে কোথায় জন্মগ্রহণ করেছে সেটা তার ওই অধিকারকে বাধাগ্রস্ত করতে পারে না। পৃথিবীর যেখানে সে জন্মগ্রহণ করুক, এটা তার জন্মগত অধিকার, সে তার শ্রেষ্ঠ চিকিৎসা পাবে। সে আমেরিকায় জন্মগ্রহণ করে নাই দেখে সে চিকিৎসা পাবে না, এটা হতে পারে না। এটা আজকে আমাদের মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। এবার প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই স্যার, আপনার কাছে জানতে চাইব, ন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম যেটা ছিল, সেটাকে আরও কার্যকরী করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে, প্রেসিডেন্ট এবং ক্যান্সার ডাইরেক্টরকে সাধারণ সম্পাদক করে এই কমিটিকে আরও স্ট্রেংথেনিং করার উদ্যোগ আপনারা কীভাবে নেবেন? এটা আমরা একটা নিজেদের মধ্যে কল্পনা আলোচনা করে দেখা যেতে পারে। আমরা অঙ্কোলজি ক্লাব থেকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের কাছে আমরা যেতে পারি। একটা বাজেট দিতে হবে, অফিস দিতে হবে, চেয়ারম্যান ক্রেডিট করতে হবে। ফুল টাইম চেয়ারম্যান দিয়ে না করা যায় তাহলে এটা কাজ হবে, পার্ট টাইম লোক দিয়ে হবে না। এটা কাউন্সিল করা হয়েছে, চেয়ারম্যান করা হয়েছে ডিজি হেলথকে, সেক্রেটারি জেনারেল, মেম্বার সেক্রেটারি করা হয়েছে ডাইরেক্টর ক্যান্সার ইনস্টিটিউট। দুজনই এত বেশি ব্যস্ত, আলাদা কাজ কী করে করবে? ফুল টাইম অফিস দিতে হবে, বাজেট দিতে হবে, সব কিছু করে যদি করা যায় তাহলে হয়তো এটা খুব তাড়াতাড়ি করা যাবে। ডক্টর এফ.এম. কামাল উদ্দিন, আপনাকে আমি বলতে চাই যে আমরা যতটুকু এগিয়েছি আমরা আরও এগোতে চাই। আপনার কোনো প্রস্তাবনা থাকলে বলতে পারেন। আজকে আমরা অসম্ভব গর্বিত এই যে পেপার সিরিজটা, আমরা অনেক জায়গায় অনেক পিছিয়ে থাকলে, রিসার্চে পিছিয়ে আছে, কিন্তু পেপার সিরিজের উদ্যোগটা বাংলাদেশ নিয়েছে। অতএব আমাদের পোটেনশিয়াল আছে। বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় দুর্দান্ত সব চিকিৎসা হয়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সবার কাছে এটা পৌঁছাচ্ছে না। তার মানে আমরা করতে পারি, কিন্তু এটাকে আমরা ওয়াইড স্প্রেড করতে পারি নাই। তার মানে আমাদের করার ক্যাপাসিটি আছে, আমাদের সুযোগ আছে, কিন্তু সক্ষমতা ওই পরিমাণ হয়নি। আমরা স্বপ্ন দেখি, সাব-সাহারান আফ্রিকান কান্ট্রিতে যখন ল্যান্সেট কমিশন লঞ্চ করেছিল, তারা $400 মিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়েছিল ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ ক্যান্সার। ডক্টর মাসুমুল হক, আপনার কাছে যে প্রিভেনশনের, যে আমাদের মানুষের ক্যান্সার যে প্রিভেনশন, যেমনটি আমরা জানি বি ভাইরাসের ভ্যাকসিনের মাধ্যমে আমরা কিন্তু লিভারের অনেকটা ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। আপনার HPV ভাইরাস এগেনস্ট একটা ভ্যাকসিন আসে, যেদিন আমরা সার্ভাইকাল ক্যান্সারের রেটটা অনেক কমে আসতে পারে, এবং স্ক্রিনিং কিছু পদ্ধতি আছে। এই বিষয়টা আপনার কাছে জানতে চাইব। ক্যান্সারের যে রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে, এর মধ্যে এই রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে বেসিক্যালি আমাদের প্রচুর পরিমাণে জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে, এবং এটিকে একটি অর্গানাইজড ওয়েতে এটিকে রান করার প্রয়োজন রয়েছে। অনেক সময় দেখা যায় এগুলো নিয়ে কাজ হয়, কিন্তু এগুলো খুব ডিসক্রিট ওয়েতে হয়, সেই কারণে একদম তৃণমূলে এই মেসেজটা প্রপারলি যায় না। এর পাশাপাশি যে স্ক্রিনিংয়ের কথা বললেন, স্ক্রিনিং আমাদের আমি আগেও বলেছি সার্ভাইকাল ক্যান্সারের সাথে ব্রেস্ট ক্যান্সারটা যুক্ত হয়েছে, তার সঙ্গে ওরাল ক্যান্সার স্ক্রিনিংটাকে যুক্ত করা এখন আসলে খুব ইটস ভেরি হাই টাইম। ভ্যাকসিনেশনের কথা যদি বলি, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশন নিয়ে সরকারি পর্যায়ে কাজ শুরু হয়েছে, এটি মাত্র শুরু হয়েছে। আশা করি এটি খুব দ্রুত সময়ের মধ্যে এটি আরও বিস্তৃতি লাভ করবে এবং মানুষ এটি সুফল ভোগ করবে। সর্বোপরি ক্যান্সার প্রিভেনশনের জন্য একটি প্রিভেন্টিভ স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, এবং এটি যদি ইন্টিগ্রেটেড ওয়েতে রান করা সম্ভব হয়, তাহলেই আসলে টোটাল ক্যান্সার যে কেয়ার, তার মধ্যে এটি রিফ্লেকশন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। এবার আমি জানতে চাইব ডক্টর মুস্তফা আজিজ সুমন, আপনার কাছে। আমরা দেখেছি যে বাংলাদেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে, ক্যান্সার চিকিৎসার জন্য রোগীরা বাইরে যাচ্ছে, যেমনটি আগে যেত কার্ডিয়াকের ক্ষেত্রে। এখন কিন্তু কার্ডিয়াক ক্ষেত্রে যাচ্ছে না, বরঞ্চ বাইরের থেকে মানুষ কার্ডিয়াক চিকিৎসার জন্য আমাদের দেশে আসছে। এই জায়গাটা থেকে আমাদের করণীয় কি? জনসংখ্যা অনুপাতে আমাদের প্রয়োজন 200 মেশিন। আমাদের আছে সরকারি বেসরকারি মিলে অ্যারাউন্ড 20 থেকে 30টা মেশিন, স্যার যেটা বললেন। তার মধ্যে গভর্নমেন্ট সেক্টরে ঢাকা মেডিকেল কলেজ, ক্যান্সার হাসপাতাল, সব মেশিন নষ্ট। ক্যান্সার একটা সমন্বিত চিকিৎসা, সার্জারি,
রেডিওথেরাপি, কেমোথেরাপি, ডিফারেন্ট সেক্টরের মানে সমন্বয় লাগে। বাট তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রেডিয়েশন থেরাপি, কারণ ক্যান্সার চিকিৎসায় 70% পেশেন্টের কোনো না কোনো পর্যায়ে রেডিওথেরাপির প্রয়োজন হয়। এই সাবজেক্টটা সামহাও আমাদের দেশে অনেক বেশি নেগলেক্টেড। আপনি সার্জনকে ইনফ্রাস্ট্রাকচারে আপনি ম্যান পাওয়ার ডেভেলপ করলে ডেভেলপ হবে। মেডিকেল অনকোলজি ডেভেলপ করার একটা প্রক্রিয়াতে আছে, তাদের একটা তাদের সবচেয়ে বড় সুবিধা তাদের বড় বেশি লজিস্টিক্স বা ইনফ্রাস্ট্রাকচার লাগে না। রেডিওথেরাপিতে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার লাগে সেহেতু প্রাইভেট বিনিয়োগ কম হয়, কারণ ইট নিডস এ হিউজ ইনভেস্টমেন্ট। এইখানে রেডিওথেরাপির ডেভেলপমেন্ট সরকারি প্রচারণা ছাড়া সম্ভব না। তো সরকারকে ক্যান্সারের এই সাবজেক্টটাকে প্রায়োরিটি করতেই হবে। যদি আমরা রেডিয়েশন থেরাপি ফ্যাসিলিটিসটাকে অ্যাভেলেবেল করতে পারি, যদি আমরা সার্জারির গুণগত মানকে উন্নত করতে পারি, যদি আমরা মেডিকেল অনকোলজিকে ডেভেলপ করতে পারি, সমন্বিত ব্যবস্থাপনার ক্যান্সার ডায়াগনোসিসটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসতে পারি, আমাদের দেশের রোগী বিদেশে যাবে না। কারণ বিদেশে ক্যান্সার চিকিৎসা করা কষ্টকর, কারণ ক্যান্সার চিকিৎসা একটা সার্জারির মতো না যে আপনি অপারেশন করে দেশে চলে আসবেন। ক্যান্সারের চিকিৎসা কমপ্লিট করতে একটা রোগীকে দীর্ঘদিন বিদেশে থাকতে হয়। কোনো রোগী বিদেশে থাকতে চায় না, তারা বাধ্য হয়ে যায়, কারণ আমাদের উপর দেশের ট্রিটমেন্ট ব্যবস্থার উপর তাদের কনফিডেন্স নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের চিকিৎসা প্রাপ্তির দীর্ঘসূত্রিতা, যেটা আমাদের গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার, প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার, এটা আমাদের এত হিউজ বার্ডেনের পেশেন্টকে আমাদেরকে এই ক্যাপাসিটি দেয় না। এই জিনিসগুলোকে যদি আমরা ফোকাস করতে পারি, ডেফিনেটলি আমাদের দেশের মানুষ বিদেশে যাবে না, কারণ মানুষ বিদেশে যেতে চায় না। ডক্টর AFM কামালউদ্দিন, আপনার কাছে আমরা যে বাংলাদেশের প্রেক্ষাপট ক্যান্সার চিকিৎসায়, এই বিষয়টি আমি একটু জানতে চাচ্ছি। বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার প্রেক্ষাপটটা আমার কাছে মনে হয় একটা মিক্সড প্রেক্ষাপট। আমাদের এখানে অনেক ভালো চিকিৎসা আছে এবং অনেক প্রিমিটিভ সময়ের চিকিৎসক বিদ্যমান আছে। তার মানে আমরা বলছি সর্বোচ্চ যে চিকিৎসা সেটা আছে, আবার একদম যে আজ থেকে 30 বছর আগে সেই চিকিৎসা পাশাপাশি চলছে। পাশাপাশি আমাদের ডিস্ট্রিবিউশনটা প্রপার নাই। তা আমি মনে করি এটাকে একটা জায়গায় নিয়ে আসা উচিত, যে কাছাকাছি একটা অবস্থান, যে সবাই একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট পাবে, কেউ অনেক উন্নত পাবে, কেউ পাবে না, সেটা যেন না হয়। আর আমরা যেটা বলেছিলাম যে আলোচনায়, যে আমরা সেন্ট্রালাইজ চিকিৎসাটা ডিসেন্ট্রালাইজ করার যে একটা উদ্যোগ, সেটা তাহলে হবে কি, যে আমাদের যে এত বড় একটা জনসংখ্যা, তারা একটা অপটিমাম চিকিৎসা পাবে। অপটিমাম চিকিৎসা পেলে আমরা একটা অপটিমাম রেজাল্ট পাবো। অপটিমাম রেজাল্ট পেলে তখন আমরা আশা করতে পারবো যে আমাদের পরিসংখ্যানগুলা, যে মৃত্যু হার, রোগ মুক্তির হার, এগুলা অন্যান্য বিশ্বের কাছাকাছি আমরা পৌঁছাতে পারবো। আমি জানতে চাইব প্রফেসর ডক্টর AMM শরীফুল আলম স্যার, আপনার কাছে, যে ক্যান্সার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আমাদের দেশের যে আর্থ সামাজিক অবস্থা, তাতে করে দেখা যায় যে এই ব্যয় মেটানোর জন্য অনেকের সহায় সম্পত্তি বিক্রি পর্যন্ত করতে হয়। এই চিকিৎসার ব্যয় কমানোর জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে? ক্যান্সার চিকিৎসা ব্যয়বহুল, তা ঠিক, কিন্তু ব্যয় মেটানোর জন্য যে এখন পর্যন্ত যে আমাদের দেশে যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আছে, সেটার মধ্যে হচ্ছে যে ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পর আমাদের সরকার প্রত্যেক ক্যান্সার রোগীকে এক সময়ে 50,000 টাকা অনুদান দেন। সেটাই শুধু এখন পর্যন্ত সহায়তা সরকার কর্তৃক পাচ্ছে, আর কোনো সরকারি সহায়তা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আর ব্যয় কমানোর জন্য যে হাসপাতালগুলি আছে, সেই হাসপাতালগুলি যতটুক সার্ভিস তাদের অ্যাজ পার ইনফ্রাস্ট্রাকচার, অ্যাজ পার বেড, যতগুলি বেড আছে বা যতগুলি ম্যান পাওয়ার আছে, সেই প্রাইভেট হাসপাতালের 1-2টা, অ্যাজ পার এক্সাম্পল আসানি মিশন হাসপাতাল, সেটা কিছু একটা অংশ, ভালো একটা অংশ বিনামূল্যে চিকিৎসা দেয়। কিন্তু বিনামূল্যে চিকিৎসা পাওয়ার জন্য যতগুলি বেড দরকার, বা যত ম্যান পাওয়ার দরকার, বা যতগুলি ডিপার্টমেন্ট দরকার, ততগুলি ডিপার্টমেন্ট বা ম্যান পাওয়ার বা বেড কোনোটাই নাই। 18 কোটি মানুষের মধ্যে যে এত ক্যান্সারের যে লোড, যেখানে 200 মেশিনের চিকিৎসার দরকার, সেখানে মাত্র 2টা মেশিন দিয়ে ক্যান্সারের চিকিৎসার এই লোড বহন করা কঠিন হয়ে যায়। এবং খরচ কমানোরও হয়তোবা 1% or 2% রোগীর খরচ কমতেছে। আরেকটা বিষয় স্যার আছে, যেমন আমরা আগে জানতাম যে একটা ক্যান্সার আপনার ওষুধ লিখেছেন, এই ওষুধের দাম 50,000 টাকা, একটা কেমোথেরাপির দাম 1 লক্ষ টাকা, আমরা যেটা জানি। কিন্তু এখন তো দেখেছি আমাদের দেশের যে ফার্মা মার্কেটগুলো আছে, আমার দেশে কিন্তু উন্নত মানের মেডিসিন, বাইরের বিশ্বমানের সমতুল্য মেডিসিন, কিন্তু এখন ক্যান্সারের মেডিসিন কিন্তু আমাদের দেশে তৈরি হচ্ছে, এবং এটা গুণগত মানও কিন্তু অনেক ভালো। সেক্ষেত্রেও তো আমরা এটা বলতে পারি যে আগের চিকিৎসার যে কস্টিং ছিল তার থেকে অনেকটা নেমে আসছে। হ্যাঁ, অনেকটা নেমে আসছে। কিন্তু এই যে বললাম যে কিছু ক্ষেত্রে যে ক্যান্সারের চিকিৎসা যে শুরুই করলাম ব্যয়বহুল, তো
ব্যয়বহুল চিকিৎসার মধ্যে যে আমরা মেডিকেল ট্রিটমেন্টে যদি আছি, যে মেডিসিনগুলিও ব্যয়বহুল। সব মেডিসিনই ব্যয়বহুল না, কিছু কিছু আছে রিয়েলি ব্যয়বহুল। এটা অতি আধুনিক মানে ড্রাগ। আমাদের দেশে যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি যাদের আছে তাদেরকে অনুরোধ করলে তারা কতটুকুই বা পারবে, কিন্তু সরকার যদি এগিয়ে আসতে উদ্যোগ হবে। নেয়, ট্যাক্সের ব্যাপার একটা আছে, এটা যদি দেশে গভর্নমেন্ট যদি এই ব্যাপারে চিন্তাভাবনা করে, তারপরে তাদের যে জেনেরিক মানে প্রোডাক্ট অরিজিনাল মলিকুল যেটা, এই অরিজিনাল মলিকুল যেন আমাদের দেশে তৈরি হয়, এটার জন্য যদি প্রয়োজনীয় ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে, তাহলে আমার মনে হয় যে খরচটা অনেক কমে যাবে এবং এটা আমাদের মানে গরিব রুগীদের দোরগোড়ায় পৌঁছায়। সরকারি মেডিকেল কলেজ আছে, সেখানে অ্যাটলিস্ট ক্যান্সার চিকিৎসাটাকে অ্যাভেলেবল করার জন্য, সহজলভ্য করার জন্য অ্যাটলিস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা একটা কোবাল্ট মেশিন, একটা লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন এবং একটা মেডিকেল অঙ্কোলজি ডিপার্টমেন্ট থাকতে হবে, যেখানে সরকার খুব স্বল্প মূল্যে চিকিৎসা দেবে। 18টা মেডিকেল কলেজে যে একটা লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন আর একটা কোবাল্ট মানে ইনস্টল করতে আমাদের যে দেশে যে টাকা লাগবে, সেই টাকা আমরা গরিব দেশ হলেও আমাদের দেশের গভর্নমেন্ট দিতে পারবে, এটা আমার বিশ্বাস। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল হাই স্যার, আপনার কাছে আমরা কনক্লুডিং রিমার্কস শুনতে চাই। আমরা অনেক ডেভেলপ করেছি, তো ইমপ্রুভ করেছে, কতগুলো সেন্টারে খুব ভালো ভালো সেন্টার তৈরি হয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম। এইটাই হলো আসল কথা। সেটা করতে হলে আমাদেরকে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে ক্যান্সার কন্ট্রোল কাউন্সিলটা আমাদের রিভাইভ করতে হবে, ওটাকে বাজেট দিয়ে একটা ফুল টাইম অফিস দিতে হবে। ঠিক আমার মনে এর আদলে অনেকটা করা যেতে পারে, যেমন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন যেমন আছে, তো সব এগুলো দেখতেছে তারা, ওইরকমভাবে যদি করা যায়, সারা বাংলাদেশের পিকচারটা তাদের কাছে থাকবে, কোথায় কখন কোনটা লাগবে, কোথায় কী করা যাবে, পুরো জিনিসটা ম্যান পাওয়ার থেকে আরম্ভ করে সব কিছু, মেশিন ক্রয় সব কিছু তারা ওখানে করবে। ডিপার্টমেন্টাল এস্টাবলিশমেন্ট, যেমন শুধু আমাদের রেডিওথেরাপির কথা বললাম, কিন্তু এখানে আপনার সার্জারি আছে, সার্জিক্যাল অঙ্কোলজি আছে, ইন্টারনাল অঙ্কোলজি, গাইনি অঙ্কোলজি, সবগুলি আছে। প্যালিয়েটিভ কেয়ার আমাদের অনেক দরকার আছে। এর সঙ্গে সঙ্গে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে স্পিরিচুয়াল মেডিসিনকে আনতে হবে। এইটা একটা সব দেশেই করতেছে, স্পিরিচুয়াল নিয়ে আসে পেশেন্টের সাথে, তো এইটাকে আমাদের একটু জোরদার করতে পারি, এটা কিন্তু অনেক কাজ করে। কারণ দেখা গেছে পৃথিবীতে অনেক দেশে যে সমস্ত পেশেন্ট একদম ট্রিটমেন্টের বাইরে চলে গেছে, প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে দিচ্ছে, সেই পেশেন্টদের মধ্যে থেকে কিছু কিছু রোগী সম্পূর্ণ ভালো হয়ে যাচ্ছে বিনা চিকিৎসায়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের কাছে আসছেন। এখানে আমরা আলোচনা করলাম আজকে ক্যান্সার বিষয় নিয়ে, এবং যে উপাত্তগুলো আসলো সেগুলো যদি আমরা কার্যকরী করতে পারি, তাহলে আমার মনে হয় ক্যান্সার চিকিৎসা, ক্যান্সার সেবায় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যারা ক্যান্সার চিকিৎসা নিচ্ছেন তাদের দ্রুততার সময়ে চিকিৎসার সেবা নিতে হবে, এবং ক্যান্সার ডায়াগনোসিস যত আর্লি করা যাবে তত চিকিৎসার আউটকাম, সুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।